হ্যালো, নমস্কার বন্ধুরা। বাংলিশ ফান ইউটিউব চ্যানেলে আজকের আলোচনার বিষয় এনলাইটেনমেন্ট, আলোকায়ন। অনেকেই রেনেসা নবজাগরণ এবং এনলাইটেনমেন্ট আলোকায়ন এই দুটোকে সেম ভেবে ফেলে, এক করে ফেলে, গুলিয়ে ফেলে। কিন্তু দুটো জিনিস একই ডিরেকশনে হলেও দুটো জিনিস এক নয়। এই দুটো বিষয় একসাথে উত্থিত হয়নি। The Renaissance is said to have begun in the late 1300s and lasted until the beginning of the 17th century. 1300 থেকে 1300 খ্রিস্টাব্দ থেকে 17th সেঞ্চুরি পর্যন্ত রেনেসা ছিল। অন্যদিকে এনলাইটেনমেন্ট, দ্য এজ অফ এনলাইটেনমেন্ট লাস্টেড বিটুইন 17th and 18th সেঞ্চুরি। 1700 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যেই এনলাইটেনমেন্ট পিরিয়ড ছিল। এক্ষেত্রে আমরা নিজেদের মতো বলতে পারি যে রেনেসা যুগের শেষ থেকেই এনলাইটেনমেন্ট পিরিয়ডের শুরু হয়। রেনেসা মানে নবজাগরণ, রিঅ্যাওয়েকেনিং, রিবার্থ। মানুষের মধ্যে যখন নতুন উন্মেষ ঘটবে, নতুনভাবে জাগরণ ঘটবে, মানুষের মধ্যে আলোকবর্তিকা তারপর ছড়িয়ে পড়বে বিভিন্ন ক্ষেত্রে। রেনেসা এবং এনলাইটেনমেন্ট এর মধ্যে যে পার্থক্য রয়েছে এইটা আমি অন্য আরেকটা ভিডিওতে বলবো, তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে সেটা পেয়ে যাবেন। কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় এনলাইটেনমেন্ট। তাহলে এই এনলাইটেনমেন্ট কি? হোয়াট ইজ এনলাইটেনমেন্ট? ইন রেসপন্স টু দিস কোশ্চেন, এই প্রশ্নের উত্তরে ইমানুয়েল কান্ট একজন জার্মান দার্শনিক ছিলেন। তার জন্ম 1724 সালে, মৃত্যু 1804 সালে। এই জার্মান দার্শনিক হোয়াট ইজ এনলাইটেনমেন্ট এই প্রশ্নের উত্তরে একটি প্রবন্ধ লিখেছেন। এই প্রবন্ধের নাম অ্যান আনসার টু দ্য কোশ্চেন হোয়াট ইজ এনলাইটেনমেন্ট। এই এসেটা, এই প্রবন্ধটা জার্মান ভাষাতে প্রথম প্রকাশিত হয়েছিল 1784 সালে। এইখানে ইমানুয়েল কান্ট শুরু করছেন এইভাবে, এই প্রশ্নের উত্তর তিনি এইভাবে দিচ্ছেন: এনলাইটেনমেন্ট ইজ ম্যানস এমার্জেন্স ফ্রম হিজ সেলফ ইনকার্ড ইম্যাচিউরিটি. Immaturity is the inability to use one's own understanding without the guidance of another. This immaturity is self-incurred if its cause is not lack of understanding but lack of resolution and courage to use it without the guidance of another. The motto of enlightenment is therefore sapere aude, মানে dare to know, have courage to use your reason and own understanding. এই এনলাইটেনমেন্ট অনেকগুলো কনসেপ্টের জন্ম দেয়। যদি বলা হয় যে তিনটে মেইন কনসেপ্ট কি, তাহলে তার উত্তরে বলতে হবে এই তিনটে কনসেপ্ট হলো ইউজ অফ রিজন, সায়েন্টিফিক মেথড, প্রোগ্রেস। এবং অনেক আইডিয়ার মধ্যে আমরা বলতে পারি আইডিয়াগুলো যারা জন্ম দিয়েছিল এই এনলাইটেনমেন্ট, সেগুলো হলো Reason is the primary source of knowledge. It advocates liberty, tolerance, fraternity, and equality, constitutional government, separation of church and state. The American and French revolutions were directly inspired by Enlightenment ideals and respectively marked the peak of its influence and the beginning of its decline. The Enlightenment ultimately gave way to 19th century Romanticism. এবার আমরা আর্লি এনলাইটেনমেন্ট পিরিয়ড সম্পর্কে যদি জানতে যাই, তাহলে আমাদের কয়েকজন প্রিকারসার্স অফ এনলাইটেনমেন্টকে জেনে নিতে হবে। এই প্রিকারসার্স যারা ছিলেন তারা হলেন ফ্রান্সিস বেকন, তিনি একজন ইংলিশম্যান; টমাস হবস, তিনিও ছিলেন ওখানকার; আর রেনে ডেকার্থ, ইনি ছিলেন ফ্রান্সের। রেনে ডেকার্থের একটি কনসেপ্ট আমাদের মনে রাখা দরকার, কজিটো ইরিগো সাম। এই কজিটো ইরিগো সাম এটার মানে হচ্ছে আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম। এই ফ্রান্সের আরেকজন ছিলেন জ্যাঁ রুসো, তারপর ছিলেন ভলতেয়ার, এবং ইংলিশম্যান ছিলেন এর মধ্যে ছিলেন আমরা বলতে পারি আরও গ্যালিলিও গ্যালিলেই, তারপর আরেকজন ছিলেন জন কেপলার, তারপর গটফ্রিড উইলহেম লিবনেস। এই লিবনেস ছিলেন জার্মান দার্শনিক, থিঙ্কার।
ডিসিপ্লিন অফ সায়েন্সের মধ্যে আমরা গ্যালিলিও গ্যালিলেই এবং কেপলারকে পেলাম। আরও একজনের নাম আমাদের বলতে হবে, তার নাম স্যার আইজ্যাক নিউটন। তিনি প্রকাশ করেছিলেন একটি বই যাটির নাম প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। এটি প্রকাশিত হয় 1686 সালে। একজন ইংরেজ দার্শনিকের নাম আবার বলতে হবে, যার নাম জন লক। এই জন লক লিখেছেন এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। এটি প্রকাশিত হয় 1689 সালে। জন লক এর একটি কনসেপ্ট আমাদের মনে রাখতে হবে, ট্যাবুলা রাসা। এই ট্যাবুলা রাসা মানে হলো হিউম্যান মাইন্ড ইজ এ ব্ল্যাঙ্ক স্লেট অ্যাট বার্থ। এবার আর্লি রেনেসা থেকে আমাদের জানতে হবে হাই রেনেসা। এই হাই রেনেসা পিরিয়ডের মধ্যে আর্লি রেনেসার অনেকে ঢুকে যাবে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যাডাম স্মিথ, যিনি লিখেছিলেন ওয়েলথ অফ নেশন। এই অ্যাডাম স্মিথ আবার নোবেল প্রাইজ পেয়েছিলেন। তারপরে আমরা পাবো জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট, তারপরে জি জ্যাক রুজো, ভলতেয়ার, মন্টেস্কুস, জন লক, এদের নাম আমরা পাবো। এদের মধ্যে ইমানুয়েল কান্ট ইজ দ্য সেন্ট্রাল ফিগার অফ মডার্ন ফিলসফি। হাই রেনেসা পিরিয়ডের আরও উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা হলেন বাফুন, ডেনিস দিদেরো, টমাস জেফারসন, ফ্রেডারিক দ্য গ্রেট এবং আরও অনেকে, যেগুলোর নাম পরপর আসবে বিভিন্ন টপিক বলার সময়, বিভিন্ন কিছু বলার সময়। তো আমরা বলতে পারি যে এনলাইটেনমেন্ট মাইট বেস্ট বি সামড আপ বাই ওয়ান হিস্টোরিয়ানসেস সামারি অফ ভলতেয়ার্সেস ফিলোসফিক্যাল ডিকশনারি, এ কেওস অফ ক্লিয়ার আইডিয়াস। দিদেরো প্রকাশ করেন এনসাইক্লোপেডি, হুইচ ব্রট টুগেদার লিডিং অথর্স to produce an ambitious compilation of human knowledge. It was an age of enlightened despots like Frederick the Great, who unified, rationalized, and modernized Prussia in between brutal multi-year wars with Austria, and of enlightened would-be revolutionaries like Thomas Paine and Thomas Jefferson, whose Declaration of Independence, published in 1776, framed the American Revolution in terms taken from John Locke's essays. It was also a time of religious and anti-religious innovation, as Christians sought to reposition their faith along rational lines, and deists and materialists argued that the universe seemed to determine its own course without God's intervention. John Locke, along with French philosopher Pierre Boyle, began to champion the idea of separation of church and state. In late Enlightenment and beyond, we find the French Revolution that took place in 1789. It was the culmination of the High Enlightenment vision of throwing out the old authorities to remake society along rational lines, but it developed into bloody terror that showed the limits of its own ideas and led. A decade later, we find the rise of Napoleon. Still, its goal of egalitarianism attracted the admiration of the early feminist Mary Wollstonecraft. She is the mother of Mary Shelley, who wrote Frankenstein. The goal of enlightenment inspired both the Haitian War of Independence and the radical racial inclusivism of Paraguay's first post-independence government. ইউরোপের ইতিহাসে মধ্যযুগের শেষ আর আধুনিক যুগের আরম্ভ বলে সাধারণত চিহ্নিত করা হয় অষ্টাদশ শতককে, 18th সেঞ্চুরিকে। কিসের জন্য সম্ভব হলো এই বিভাগ? নতুন ধরনের রাজনৈতিক ব্যবস্থা, বিপ্লব, নাকি অর্থনৈতিক পট পরিবর্তন? কোন কারণ এর পিছনে রয়েছে? এটা খুব স্পষ্ট নয়। খ্রিস্টীয় ধর্মদর্শনের মূলে প্রবল আঘাত হেনে এই এনলাইটেনমেন্ট বা আলোক পর্ব নীরবে ঘোষণা করে মধ্যযুগের সমাপ্তি। মধ্য থেকে আধুনিক যুগে উত্তরণের সময় বা কারণ বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে মতানৈক্য থাকলেও এনলাইটেনমেন্টের এই মৌলিক অবদান বিষয়ে কারোরই দ্বিধা নেই। সম্পূর্ণ নতুন এক প্রবণতা দেখা গিয়েছিল দর্শন চিন্তায়, ইতিহাসে, রাষ্ট্রচিন্তায়, এমনকি সাহিত্যেও। খ্রিস্টীয় ধর্মব্যবস্থার বিরুদ্ধে দার্শনিক সমালোচনা প্রবল হয়ে ওঠে। হিউম
মন্টেস্কু বা ভলতেয়ারের মতো মানুষের লেখায়। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে জীবনযাপনের ক্ষেত্রেও ধর্ম ও ধর্মভিত্তিক আচার আচরণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষিত হলো। ঐতিহাসিক কলিং উড এই যুদ্ধকে বলেছেন আধুনিক যুগের ক্রুসেড। দর্শন তত্ত্বের এই যুদ্ধের মূল কথা হলো মনুষ্য সমাজের বাহ্যিক প্রগতির সঙ্গে সঙ্গে মানবিক বিকাশের ধরনও পাল্টায়। পুরনো ধ্যান ধারণা, বিধি ব্যবস্থা সরিয়ে দিয়ে আসে নতুন ভাবনা চিন্তা। আলোক পর্বের চিন্তাবিদরা মনে করতেন অষ্টাদশ শতকের বিশেষত্ব হলো এখন থেকে বর্বর মধ্যযুগীয় মূল্যবোধ ও সমাজকে সমূলে নষ্ট করে প্রথিত হবে নতুন এক সমাজ দর্শন, মুক্ত বুদ্ধি ও যুক্তির উপর প্রতিষ্ঠিত দর্শন। আলোক পর্বের যোদ্ধাদের মূল শত্রু ছিল ধর্ম ও ধর্ম প্রতিষ্ঠান। সেই জন্য ভলতেয়ারের রচনায় বর্বরতা, বারবারিজম, রিলিজিয়ান এবং প্রিস্ট এইগুলো সমার্থকভাবে ব্যবহার হয়েছে। সাহিত্যের ক্ষেত্রে ভিকো মতামত দেন যে এই নতুন দর্শনের আলোয় কবিতা হলো মানব মনের অসংস্কৃত শিশু সুলভ প্রবৃত্তিগুলির সৃষ্টি। আলোক পর্বের সাহিত্য হোমার বা দান্তের কাব্য থেকে সরে আসে অনেক দূরে। কল্পনা আর আবেগকে বাদ দিয়ে যুক্তির আরাধনা হবে সেখানে। গদ্য যদি হয় এই যুক্তিবোধের মূল বাহক, পিওরলি রেশনাল, তাহলে ভিকো মনে করেন সাহিত্যের আর এক স্তর হতে পারে অর্ধ কাল্পনিক, অর্ধ যৌক্তিক, মিথিক্যাল বা সেমি ইমাজিনেটিভ। প্রাথমিক পর্যায়ে আলোক পর্বের দর্শনের মূল লক্ষ্য ছিল কেবলই ধর্মের বিরুদ্ধে যুক্তি সংগ্রহ করা। এই অর্থে তখন এই আন্দোলন ছিল খানিকটা তাত্ত্বিক, পোলেমিক্যাল, আর খানিক নেতিবাচক, নেগেটিভ। এই বিষয়ে সন্দেহ নেই আমাদের। কিন্তু ঊনবিংশ শতকে ইউরোপের বিভিন্ন দেশের মনীষীদের চিন্তার মধ্য দিয়ে এই মূল ধারণাটি ব্যাপকভাবে বিস্তৃত হয় বিভিন্ন বিচিত্র ক্ষেত্রে। সমাজের প্রগতির সঙ্গে মানবিক বিকাশের যোগ হয়। মনোবিকাশের উচ্চ স্তরে যুক্তি, বুদ্ধি, বিজ্ঞান, প্রযুক্তি সভ্যতাকে নিয়ন্ত্রণ করে। যেসব সমাজে যুক্তি বা বিজ্ঞানের উচ্চ স্তর লক্ষিত হয় না, মনে করা হয় যে সেগুলি এখানে আবদ্ধ রয়েছে সভ্যতার প্রাথমিক স্তরেই। প্রকৃতির স্বাভাবিক নিয়মেই এই সব পিছনে পড়ে থাকা সভ্যতাগুলি উত্তরণ ঘটবে একদিন আরও উচ্চ স্তরে, এবং এই উত্তরণ ঘটাবে সেই সব মানুষ যারা মানবিক বিকাশের মাপকাঠিতে অন্যদের তুলনায় অনেক এগিয়ে আছে। বৈজ্ঞানিক যুক্তি পদ্ধতিতে বিভিন্ন সভ্যতার মধ্যে এক ধরনের সম্পর্ক নির্ধারিত হয়ে যায় আলোক পর্বের নতুন দর্শনে। বিভিন্ন সভ্যতার বা বিভিন্ন মানব জাতির উৎকর্ষ বা অনুৎকর্ষ লক্ষ্য করা হয় এক ইউনিভার্সাল মাপকাঠিতে। এই মাপকাঠি তৈরি হয়ে উঠেছে যুক্তি, রিজন, আর প্রোগ্রেস এই দুটি ধারণার সাহায্যে। আলোক পর্বের দর্শনে সভ্যতার গুণগত বিচারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়েছে অতীত সময়ের বোধ, বোধ অব পাস্ট, কনসিয়াসনেস অব দ্য পাস্ট। আলোক পর্বের মূল যুক্তিবিন্যাস কেবল তাত্ত্বিক গুরুত্বেই সমৃদ্ধ নয়, এর মধ্যে নিহিত রয়েছে আধুনিক যুগের ইতিহাসবোধ, সমাজবোধ আর বিশ্ব রাজনীতির অভিমুখ। এবার আমরা কান্টের ধারণার দিকে অগ্রসর হব। আমরা একজন আলোকায়িত ব্যক্তি কাকে বলতে পারি? হু ইজ অ্যান এনলাইটেন্ড পারসন? এর উত্তরে বলা যায়, দ্য এনলাইটেন্ড পারসন ইজ ইনসাইটফুল অ্যান্ড ওপেন মাইন্ডেড পারসন। হি ইজ অ্যাবল টু সি দ্য ওয়ার্ল্ড উইথ গ্রেট ক্ল্যারিটি উইদাউট অ্যাটাচমেন্ট টু preconceived ideas. This enables him to observe the world without jumping to conclusions. So, an enlightened person is a flourished person who gradually become increasingly able to act freely. কান্ট তার প্রবন্ধ সমাপ্ত করছেন এইভাবে, eventually it even influences the principles of governments, which find that they can themselves profit by treating man, who is more than a machine, in a manner appropriate to his dignity. তাহলে এনলাইটেনমেন্ট মানুষকে একজন ডিগনিফাইড ম্যান হিসেবে উন্নীত করে। So, enlightened rationality gave way to the wilderness of romanticism, but 19th century liberalism and classicism, not to mention 20th century modernism, all owe a heavy debt to the thinkers of enlightenment. Thank you.